দিল্লির এক কলেজে প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডের দিন শতবর্ষী এক গাছের পুজো করা হয়। আর সেই পুজো করতে গিয়েই এক সুন্দরী ভূতনি তো শান্তনুর পিছনেই পড়ে যায়। ভূতনির রূপ দেখে সে তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। দুজনে চুটিয়ে প্রেম করতেও শুরু করে দেয়। কিন্তু বেচারা শান্তনু তো জানতই না যে তার প্রেমিকা কোনো মানুষ নয়, বরং ভয়ঙ্কর এক ভূত। আর এই সত্য যখন তার সামনে আসবে তখন সে কি করবে? এই ভূতনির হাত থেকে কিভাবে বাঁচবে? আর এই ভূতনিই বা কেন এত মানুষ থাকতে শান্তনুর পেছনেই পড়লো? তার অতীতের কাহিনীই বাকি, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প দ্য ভূতনিতে। চলুন তাহলে আর কোনো স্পয়লার না দিয়ে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা সেন্ট ভিনসেন্ট নামের একটি কলেজের ক্যাম্পাস দেখতে পাই। সেখানে ভার্জিন ট্রি নামের একটি গাছ ছিল, যে গাছটিকে সকলে পূজা করত, বেশ ভক্তিও করত। তারা এখানে মূলত পূজা করত সত্যিকারের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। তাছাড়া অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসতো এই গাছটির পূজা করতে, এতটাই ফেমাস ছিল এই গাছ। তো আজ ছিল 14ই ফেব্রুয়ারির দিন। আমরা দেখতে পাই একটা ছেলে রাতের অন্ধকারে একেবারে নেশাগ্রস্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এই ছেলেটিই হলো আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। তো ছেলেটি যখন উপরে উঠছিল ঠিক এমন সময় তার পকেট থেকে সে তার ভালোবাসার মানুষের ছবি বের করে দেখতে থাকে। সেই সময় ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় তার ভালোবাসার মানুষটিকে দেখে, যে কিনা তার সামনে অন্য একটি ছেলের বাইকের পেছনে উঠে চলে যায়। এটা দেখে সে খুব কষ্ট পায়। আর এসবেই আমরা বুঝতে পারি যে ছেলেটি রিসেন্টলি একটা মেয়ের দ্বারা ধোঁকার শিকার হয়েছে। হঠাৎ করে ছেলেটা হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। এতে তো সে বেশ আহত হয়। পরবর্তী দৃশ্যেই তাকে আমরা সেই ভার্জিন ট্রির সামনে দেখি। সেখানে তো সে মাথা নত করে থাকে। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। ছেলেটাও তখন সেই বৃষ্টিতে ভিজতে থাকে আর তার ভালোবাসার মানুষের ছবিটা দূরে ছুঁড়ে মেরে গাছটির সামনে চিৎকার করে বলতে থাকে যে সে তার ভালোবাসা ফেরত চায়। ঠিক তখনই সেখানে বেশ জোরে হাওয়া বইতে শুরু করে আর সেখানকার সব লাইটগুলো ফ্লিকার করতে থাকে। আমরা দেখি গাছটার ভেতর থেকে তখনই একটা মেয়ে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু পরক্ষণেই আবার মেয়েটি গায়েব হয়ে যায়। তার মানে হয়তো এই গাছে আত্মার বসবাস রয়েছে। তো সেই সময় আমরা ক্যাম্পাসের বাইরে বৃষ্টির মধ্যে ছাতা হাতে দুজন ছেলেকে দেখি। তাদের মধ্যে একজনের নাম হলো সাহেল ও আরেকজনের নাম নাসির। তারা দুজনে বাইকে করে কোথাও যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তো তারা যখন বাইক স্টার্ট দিবে ঠিক সেই সময়ই তারা সেই ছেলেটির চিৎকার শুনতে পায়। তখনই তো সেখানে থাকা দুটো ছেলের মধ্যে একজন অর্থাৎ নাসির বলে ওঠে, এটা ভার্জিন ট্রির আত্মা নয় তো? সাহেল তো এগুলো বিশ্বাসই করতো না, তাই সে তখনই ভার্জিন ট্রির কাছে যেতে লাগে। আর সেখানে গিয়েই তারা ওই ছেলেটিকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। তারা যখনই তার কাছে যায় তখনই দেখতে পায় যে সে তো আর কেউ নয়, তাদেরই বন্ধু শান্তনু। হ্যাঁ, গল্পের শুরুতে যাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছিল তার নাম শান্তনু। তো সাহেল এবং নাসির তো তাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর দ্রুত সেখান থেকে বের করে নিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি যে শান্তনু একটা বেডের উপর শুয়ে আছে আর কাল রাতের ঘটনা বারবার তার চোখে ভাসছিল। হঠাৎ তখনই শান্তনু চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। সামনেই তখন নাসিরকে উল্টো করে বসে থাকতে দেখে শান্তনু তো আরো ভয় পেয়ে যায়। কিন্তু আমরা তো জানি নাসির মূলত উল্টো হয়ে ব্যায়াম করছিল। এরপরে শান্তনু তার দুই বন্ধুকে বলতে লাগে যে সে যেই মেয়েকে ভালোবাসতো সে তাকে ধোঁকা দিয়ে অন্য ছেলের কাছে চলে গেছে, এজন্য সে অনেক বেশি ভেঙে পড়েছে। এসব শুনে তার বন্ধুরা তাকে বলে যে সে যেন ওই মেয়েকে ভুলে যায়, যেই মেয়ের কাছে তার কোনো গুরুত্ব নেই তাকে ভুলে যাওয়াটাই ভালো। এরপরই আমরা তিন বন্ধুকে কলেজে দেখতে পাই। কলেজের সকল শিক্ষার্থীরা ভার্জিন ট্রির পূজা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে কিছু শিক্ষার্থীরা এবার ভার্জিন ট্রির পূজা বয়কট করতে বলে। তখন সাহেল একটা মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে কিসের বয়কট চলছে? তখন সেখানে থাকা একটা মেয়ে বলে ভার্জিন ট্রির বয়কট। সাহেল তো এটা শুনেই হেসে দেয় আর বলতে থাকে গাছেরও আবার বয়কট হয় নাকি? তখনই মেয়েটি বলে ওঠে আরে গাছের না, ভার্জিন ট্রির পূজার বয়কট চলছে। সে আরো বলে ভার্জিন ট্রির ভেতরে আত্মা রয়েছে আর সেখানকার আত্মা প্রতি ভ্যালেন্টাইন্স এর দিনই জেগে ওঠে। কাল রাতে যে বৃষ্টি হয়েছিল এবং লাইটগুলো ফেটে গিয়েছিল তখনই তো ভার্জিন ট্রির আত্মা জেগে উঠেছে। ইতিমধ্যে তিনজন ছেলের প্রাণও চলে গেছে, তাই এবার পূজা না করাটাই ভালো। এ কারণেই আমরা এই বয়কটের আন্দোলন করছি। ঠিক তখনই আমরা অনন্যা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে ভার্জিন ট্রির কাছে এসে পুজো করছিল। তাকে দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে সে কাউকে পাওয়ার জন্যই পূজা করছে।
তো সে যে কাকে ভালোবাসে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সেখান থেকে যাওয়ার সময় অনন্যার সাথে ভুলবশত একটা ছেলের ধাক্কা লেগে যায়। যাক, তো অন্যদিকে আমরা শান্তনুকে একটা জায়গায় বসে থাকতে দেখি। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কিছু একটা নিয়ে চিন্তা করছে। সে আসলে কাল রাতে ঘটা সবকিছুই কল্পনা করছিল। ঠিক তখনই শান্তনু তার কাছে কোনো কিছুর উপস্থিতি অনুভব করে। তাই সে ভয় পেয়ে পাশে তাকাতেই অনন্যাকে দেখতে পায়। তাদের দেখে বোঝাই যাচ্ছে যে তারা একে অপরকে আগে থেকেই চেনে, আর তাদের কথাবার্তায় আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে তারা ছিল বেস্ট ফ্রেন্ড। অনন্যা আসলে শান্তনুকে ভালোবাসতো, আর তাকে পাওয়ার জন্যই সে ভার্জিন ট্রির কাছে পুজো করেছে। কিন্তু শান্তনু তো অনন্যাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই ভাবত, তার থেকে বেশি কিছুই নয়। আর অনন্যা শান্তনুকে ভালোবাসলেও তাকে কখনোই সে তার মনের কথা জানায় না। তো এবার শান্তনু অনন্যাকে জিজ্ঞেস করে যে অনন্যা কবে ফিরল। 6 মাস ধরে তো সে গায়েব হয়েছিল। অনন্যা তখন জানায় সে কাল রাতেই এসেছে, আর সে গায়েব নয়, ট্রিপে গিয়েছিল। এটা বলেই অনন্যা তার ব্যাগ থেকে 2টো বিয়ারের বোতল বের করে, আর দুজন বেস্ট ফ্রেন্ড মিলে সেটা খেতে থাকে। তারা তো বেশ এনজয় করছিল। এরপরে আমরা ভার্জিন ট্রির সামনে সকলকে একত্রে উপস্থিত হতে দেখি। সবাই তো অলরেডি পূজা করা শুরু করে দিয়েছে। আর শান্তনুকে তখন আমরা দেখতে পাই সে একটা কাগজের টুকরোতে সত্যিকারের ভালোবাসা লিখে সেই গাছটিতে আটকে দেয়। সে মূলত এটা করেছিল তার জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য। আর অন্যদিকে আমরা দেখি অনন্যা শান্তনুর চোখ এড়িয়ে শান্তনুরই ছবি সেই গাছের সাথে আটকে দেয়, আর তাকে পাওয়ার জন্য গাছটির কাছে অনেক প্রার্থনা করে। যাক, তো পুজো শেষ করে এবার সকলে মিলে একসাথে নাচানাচি করতে থাকে। সবাই তো বেশ আনন্দ করছিল। এই নাচানাচির এক পর্যায়ে নাসিরের চোখ পড়ে স্টেজের একদম উপরে। সে দেখতে পায় কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখেই তো তার কেমন একটা লাগে। তাই সে একটু ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা তো তাদেরই কলেজেরই একজন ছাত্র। তাই সে চিৎকার করে ছেলেটির কাছে যেতে থাকে তাকে বাঁচানোর জন্য। আর আমরা এই ছেলেটিকেই পূজা করার সময় অনন্যার সাথে ধাক্কা লাগতে দেখেছিলাম। যাক, তো এর পরই দেখা যায় ছেলেটি তো সেখান থেকে লাফ দিয়ে নিজের জীবনটাই দিয়ে দেয়। এই দৃশ্য দেখে তো সকলে হতবাক হয়ে তাকিয়েছিল। কেউই বুঝতে পারছিল না যে হুট করে কি হয়ে গেল। এত আনন্দের মাঝে কেউ যে এমন করতে পারে তা তো তারা চিন্তাও করতে পারেনি। কারণ ছেলেটা তো এতক্ষণ এখানে সবার সাথে নাচানাচি করছিল। হঠাৎ সে কেন লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দিল কিছুই তারা বুঝতে পারছে না। তো কিছুক্ষণের জন্য সবাই তো মনে করেছিল যে ছেলেটা মারাই গেছে। কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর জানায় যে না, সে এখনো বেঁচে আছে। এবার আমরা কলেজের সকল শিক্ষকদের একত্রে মিটিং করতে দেখতে পাই। সেখানে একজন জানায় যে এইগুলোর পিছনে সে ভার্জিন ট্রি দায়ী, কেননা প্রতি 14ই ফেব্রুয়ারির দিনে কেউ না কেউ এখানে নিজেদের প্রাণ দিয়ে দেয়। কিন্তু ভাগ্যবশত এবারের ছেলেটি বেঁচে গেছে, এবং তার মতে এই সবকিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে হচ্ছে। এমন কোনো অশুভ আত্মা তো অবশ্যই আছে যার কারণে এত মানুষের প্রাণ যাচ্ছে। সবাই তো এসব নিয়ে বেশ টেনশনে পড়ে যায়। কলেজের শিক্ষকদের মতে এসব কথা কোনোভাবে লিক হয়ে গেলে তাদের কলেজের রেপুটেশনই নষ্ট হয়ে যাবে। তাই তারা এই দিকটি হ্যান্ডেল করতে প্যারানর্মাল এক্সপার্ট কৃষ্ণার কথা বলে। অপরদিকে আমরা কৃষ্ণাকে গ্রামে ভূত তাড়াতে দেখি। একটা গাড়িতে বসে কৃষ্ণার সহকর্মীরা সেখানের পরিস্থিতি যন্ত্রের সাহায্যে বোঝার চেষ্টা করছে। তারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে ভূতের উপস্থিতি খুঁজে বের করে আর তাদেরকে চিরতরে শেষ করে দেয়। তো এখানেও দেখা যায় কৃষ্ণা এক এক করে সকল ভূতকে ধোলাই করতে শুরু করে। আসলে তার কাছে একটা বিশেষ হাতিয়ার রয়েছে যা ভূত তাড়াতে ব্যবহার করে সে। তো এরপরই কাঞ্চনা ভূত তার সামনে চলে আসলেই কৃষ্ণা সেই ভূতকে কিস করে দেয়। ব্যাস, কাঞ্চনা ভূত তো সেখানেই শান্ত হয়ে যায়। কৃষ্ণের কাছে বিশেষ বন্দুকও রয়েছে যা দ্বারা গুলি ছোড়া মাত্রই ভূত এক নিমিষেই শেষ হয়ে যাবে। এরপরই সেখানকার ভূত তাড়িয়ে কৃষ্ণা বাড়ি ফিরতে শুরু করে। ঠিক এমন সময়ই তার ফোনটি বেজে ওঠে। সে কল রিসিভ করেই দেখে যে সেন্ট ভিনসেন্ট কলেজের প্রিন্সিপাল তাকে কল করেছে, আর প্রিন্সিপাল দ্রুত তাকে তাদের কলেজে আসতে বলে। আসলে কৃষ্ণা একসময় এই কলেজেই পড়তো, সে কারণেই প্রিন্সিপাল তাকে বেশ ভালো করে চেনে। আর এই কারণেই প্রিন্সিপালের এক কথাতেই কৃষ্ণা তো সেখানে আসতে রাজিও হয়ে যায়। এবার আমরা সেই ভার্জিন ট্রির সামনে একটা মেয়েকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখি। তখনই হঠাৎ ঘুমের মধ্যে শান্তনু চিৎকার করে ওঠে, অর্থাৎ সে এতক্ষণ এই মেয়েটিকে স্বপ্নে দেখছিল। এরপরে সে বিছানা থেকে উঠে বাহিরে যেতে থাকে। তখনই আমরা তার বিছানার পাশে জানালায় কারো একটি ছায়া দেখতে পাই। পরবর্তীতে আমরা শান্তনুকে ক্যাম্পাসে দেখি, সেখানে সকলে উপস্থিত ছিল। তখনই অনন্যা শান্তনুর কাছে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, মুড অফ কেন? আচ্ছা ব্যাপার না, দেখবি আমি এক চুটকি বাজিয়েই তোর মন ভালো করে দিব।
তো অনন্যা যখনই চুটকি বাজায় ঠিক তখনই শান্তনুর আশেপাশে উপস্থিত সকলের যেন কিছু একটা হয়ে যায়। তাদের চোখ হঠাৎ করেই সাদা হয়ে যায়। তারা সকলে যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। তারা তো কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই দেখা যায় যে তারা সেই আত্মার দ্বারা পজেসড হয়েছিল। তারা সকলেই ভার্জিন ট্রির সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে থাকে। তাদের মধ্যে শান্তনুর বন্ধু অর্থাৎ সাহেলও ছিল, যে কিনা মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছিল আর তার চোখও সাদা হয়ে গিয়েছিল। এই সব কিছু দেখে তো শান্তনু খুবই ভয় পায়। সে সাথে সাথে তার বন্ধুর কাছে ছুটে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করায়। তার সাথে আরো অনেক স্টুডেন্ট ছিল। এরপর তো সকল শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পড়ে। সকলে একসাথে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আর বলতে থাকে এই কলেজে ভূত রয়েছে। এই বিষয়টি সামাল দেওয়ার জন্য প্রিন্সিপাল তখন সকলকে উদ্দেশ্য করে বলে, এই কলেজের রেপুটেশন এই স্থানে আনতে 70 বছর লেগে গেছে, আর তোমরা একটা ভুতুরে কাহিনী তৈরি করে তা এক নিমিষেই শেষ করে দিতে চাও। এই সব কিছু দূর থেকে শান্তনু আর তার বন্ধুরা শুনছিল। এরপরই আমরা রাতের দৃশ্য দেখতে পাই। শান্তনু আর নাসির ক্যাম্পাসে ছিল। হঠাৎই তখন সেখানে তারা পায়েলের শব্দ শুনতে পায়। এতে তো তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। তখনই তারা দেখে যে সেটা তো ভূত নয়, একটা বাচ্চা ছেলে। ছেলেটি তার গার্লফ্রেন্ডের জন্য পায়েলটি কিনেছিল। তো নাসির আর শান্তনু যখন ক্যাম্পাসের বাইরে গিয়েছিল ঠিক তখনই আমরা লক্ষ্য করি যে তাদের পেছনেই অর্থাৎ ক্যাম্পাসের ভেতর কেউ একজন দাঁড়িয়ে তাদের দেখছে, কিন্তু তারা তো এটা লক্ষ্য করে না। এরপর নাসির আর শান্তনু কলেজের ভেতর চলে যায়। তখন সাহেল পুরোপুরি সুস্থ আর সেখানে কিছু শিক্ষার্থীদের সাথে ওই কলেজের ভূত সম্পর্কে সে কথাও বলছিল। নাসির আর শান্তনু সেখানে যায়। তাদের কথাবার্তা শুনে তো নাসির খুব ভয় পায় আর উপরে তাকাতেই দেখে কালো কাপড় পরে কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখেই তো নাসির জোরে চিৎকার করে আর তার চিৎকার শুনে তো সবাই ভয় পেয়ে যায়। তারা তো ভয়ে দৌড়াদৌড়ি করছিল। এরপরই দেখা যায় ভার্জিন ট্রির আশেপাশে জোরে হাওয়া বইছে আর লাইটগুলো ফ্লিকার করা শুরু করেছে। এবার আমরা শান্তনুকে দেখতে পাই যে কিনা বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। হঠাৎই তার পেছনে আমরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি। ঠিক তখনই রুমের লাইটগুলো জ্বলতে নিভতে আরম্ভ করে। আমরা দেখি যে শান্তনুর পাশে কোন একটি মেয়ে শুয়ে আছে। তখনই হঠাৎ তাদের রুমে কেউ একজন দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। সাথে সাথে মেয়েটিও গায়েব হয়ে যায়। আর দরজার শব্দ শুনে তো নাসির, সাহেল এবং শান্তনু ভয়ে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে আর তাদের সামনে একজন লোককে দেখতে পায়, যে আর কেউ নয়, কৃষ্ণা ছিল। কৃষ্ণা তখন তাদেরকে নিজের পরিচয় দেয় যে সেই কলেজে 2 বার বিয়ে পড়েছে, তাই তাকে সকলে ভালোবেসে বাবা বলে ডাকে। তখন সাহেল বলে ওঠে, ভাগ্যিস 2 বার MA করেননি, তাহলে সবাই মামা বলে ডাকতো। এবার কৃষ্ণা জানায় সে একটা রিসার্চের জন্য এখানে এসেছে, কারো কোনো সমস্যা হলে তাদের মানিয়ে নিতে হবে। এসব বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনে কৃষ্ণা বুদ্ধি খাটিয়ে এটা প্রমাণ করে যে এই কলেজে কোনো ভূত নেই, আর যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর কারণ সহ সে বিলবোর্ডে টাঙিয়ে দেয়, যার জন্য সকল শিক্ষার্থীরা মনে করে হয়তোবা এই কলেজে আসলেই কোনো ভূত নেই। এই সব মিথ্যা তথ্য কৃষ্ণাই ছড়িয়েছে, যেহেতু সে একজন প্যারানর্মাল এক্সপার্ট। একজন শিক্ষক তখন এই বিষয়ে বলতে গেলে কৃষ্ণা বলে ওঠে যে আমার নিজের কাজটি করার জন্য পরিস্থিতি আগে স্বাভাবিক করতে হবে। সে এটাও জানায় যে আত্মা 2 ধরনের, ভালো আত্মা আর খারাপ আত্মা। এ কলেজে ভালো আত্মা রয়েছে না খারাপ আত্মা রয়েছে এটা বের করতে কিছুদিন সময় লাগবে। ততদিন কলেজ পুরোপুরি স্বাভাবিক থাকা দরকার, যাতে করে আত্মার প্যাটার্ন বদলে না যায়। এরপর সে আরো বলে যে আমার ছোট ভাই বিভিন্ন জায়গায় ট্র্যাকার লাগিয়ে দিয়েছে আত্মাকে ট্র্যাক করার জন্য। এসব দেখে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ জাগলে তারা যেন বলে যে এনভায়রনমেন্ট চেকিং এর জন্য এগুলো লাগানো হয়েছে। এরপরই আমরা শান্তনুকে দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকশেলফ থেকে একটা বই নিচ্ছিল পড়ার জন্য। ঠিক তখনই হঠাৎ একটা মেয়ে কণ্ঠ পেছন থেকে শান্তনুকে ডাক দেয়। শান্তনু তো এটা শুনেই ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু তার পেছনে তো একটা ছেলে দাঁড়িয়ে বই পড়ছিল। সে তো এসবের কিছুই বুঝতে পারে না। তো এরপর সে যখনই সামনের দিকে তাকায় তখন বুকশেলফের অপর পাশ থেকে অনন্যা উকি মারে। শান্তনু তো ভয়ে চিৎকারি করে ওঠে। অনন্যা তখন হেসে দিয়ে শান্তনুর কাছে আসে। এরপর দুজন একসাথে বসে কথা বলতে থাকে। অনন্যা বসে বসে ভার্জিন ট্রির ছবি আঁকছিল। শান্তনু তখন মজা করে অনন্যাকে জিজ্ঞেস করে যে ওই ভার্জিন গাছের আত্মা নাকি তুই, কিন্তু এত কিউট আত্মা কিভাবে হয়? তখন অনন্যা হেসে উত্তর দেয় যে আত্মা তো হতেও পারি, কেন ভয় লাগে? তারা তখন অনেকক্ষণ এভাবে মজা করতে থাকে।
দূরে তখন ভার্জিন ট্রির থেকে কেউ একজন সবকিছু লক্ষ্য করে। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। সাহেল আর নাসির একসাথে রুমে যাওয়ার সময় হঠাৎই সেখানে থাকা টিভিটি ঝিরঝির করতে থাকে, লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। এগুলো দেখে তো দুজনেই খুব ভয় পায়। তখনই হঠাৎ কৃষ্ণা সাহেল আর নাসিরের সামনে চলে আসে। সে তাদের দুজনকেই জিজ্ঞেস করে যে তোমরা যদি কিছু অদ্ভুত দেখতে পাও তাহলে আমাকে জানাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শান্তনু রাতের বেলা বাইরে বের হয়েছিল। তখনই হঠাৎ সেখানে কারেন্ট চলে যায়। এটা দেখে তো শান্তনু একটু ঘাবড়েই যায় আর আশেপাশে দেখতে লাগে। হঠাৎই পেছন থেকে তখন একটা মেয়ে কণ্ঠ আবারও শান্তনু বলে ডাক দেয়। তো শান্তনু পেছনে ঘুরতেই কাউকে দেখতে পায় না। সে তখন মেয়েটির কণ্ঠ শুনে সেদিকেই যেতে লাগে। ঠিক তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। মেয়েটি নিচে পড়তেই যাচ্ছিল, সেই মুহূর্তেই শান্তনু মেয়েটিকে ধরে ফেলে। সে তখন মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি জানায় তার নাম মহাব্বত। শান্তনু বলে, এই মহাব্বত আবার কারো নাম হয় নাকি? মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম মহাব্বত। বিশ্বাস না করলে মহাব্বত করে দেখতে পারো। আর এটাও বলে যে এই কলেজে 1 বছর পর সে এসেছে। এই বলেই মেয়েটি শান্তনুর হাতে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে কৃষ্ণার ট্র্যাকার যন্ত্রে আত্মাকে ট্র্যাক করে। অন্যদিকে অনন্যা শান্তনুকে বারবার মেসেজ করে যাচ্ছিল, কিন্তু এরপরই তার কিছু একটা হয়ে যায়। তার আচরণ কিছুটা বদলে গেছে। আমরা তখন দেখি কাল রাতের সেই মেয়েটি শান্তনুর হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে। সাহেল আর নাসির দেখে শান্তনু একা একাই কথা বলছে আর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে অদ্ভুত ব্যাপার হচ্ছে, মহব্বতকে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র শান্তনুই তাকে দেখতে পাচ্ছিল। আর অনন্যা যখনই শান্তনুর কাছাকাছি আসতে চাইতো, মহব্বত তখনই অনন্যাকে হিপনোটাইজ করে দূরে সরিয়ে দিত। তার মানে এই মহব্বতই হয়তো সেই ভার্জিন ট্রির আত্মা। কিন্তু সে শান্তনুর পেছনেই কেন পড়লো তা তো আমরা ধীরে ধীরে জানতে পারবো। যাক, তো এভাবে দিন যেতে থাকলে শান্তনুর সাথে মহব্বতের একটা সম্পর্ক তৈরি হয়। তাই শান্তনু মহব্বতকে তার বন্ধু বান্ধবের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে মহব্বত বলে না, সে এখন দেখা করবে না। তো শান্তনুর এই সব আচরণ কৃষ্ণা দূর থেকে লক্ষ্য করতে থাকে। এদিকে অনন্যাকে শান্তনুর সামনেও আসতে দিচ্ছিল না মহব্বত। অনন্যা তো তখন একা বসে বসে ফুলের টবটি হাতে নিয়ে ফুলের সাথেই কথা বলছিল। ঠিক তখনই উপর থেকে অনেকগুলো ফুলের টব অনন্যার মাথায় পড়তেই যায়। কিন্তু ঠিক তখনই শান্তনু এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। শান্তনু তো তখন অনন্যার উপরেই পড়ে যায়। আসলে উপর থেকে ওই ফুলের টবগুলো মহব্বতই ফেলেছিল, কারণ সে শান্তনুর সাথে অনন্যাকে সহ্যই করতে পারছিল না। তো এদিকে শান্তনু অনন্যাকে মহব্বতের কথা জানায় আর মহব্বতের সাথে দেখাও করতে বলে। অনন্যা তো এতে কিছুটা কষ্টই পায়, কারণ সে যে তাকে ভালোবাসে, কিন্তু তবুও সে তার কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখে আর বলে ঠিক আছে, সে দেখা করবে মহব্বতের সাথে। এরপরই আমরা অনন্যাকে দেখতে পাই যে কিনা সেই ফুলের টবটি হাতে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় সে কিছু একটা অনুভব করে, যেন মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে। তাই সে আশেপাশে তাকাতেই দেখে ভার্জিন ট্রির শিকড়গুলো তাকে আশপাশ থেকে ঘিরে ধরেছে। আর সামনেই একদম তার মতো হুবহু দেখতে একজন দাঁড়িয়ে আছে, যে বেশ ভয়ঙ্কর ভাবে তাকে দেখছে। ঠিক এমন সময় তার হাতে থাকা টবের ভেতরকার ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায়। সেই শিকড়গুলো অনন্যার সারা শরীর পেঁচিয়ে ধরে। অনন্যার হাত পা গলা তো সেই শিকড় দ্বারাই পেঁচানো ছিল, সেগুলো তাকে শূন্যে উঠিয়ে ফেলেছিল। তার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় কৃষ্ণা তার যন্ত্রের মাধ্যমে আত্মার সিগন্যাল পায় আর দ্রুত সেখানে চলে আসে। তার কাছে থাকা বিশেষ হাতিয়ার দিয়ে অনন্যার শরীরে পেঁচানো শিকড়গুলো সে কেটে ফেলে, কিন্তু সেটা মুহূর্তের মধ্যেই আবার জোড়া লেগে যায়। এরপর কৃষ্ণা আবারও তার বিশেষ হাতিয়ার দিয়ে শিকড়গুলো কেটে দেয়। তখনই অনন্যা উপর থেকে নিচে পড়তে যাচ্ছিল, কিন্তু কৃষ্ণা তাকে ধরে ফেলে। কৃষ্ণার চোখ পড়ে তার সামনে থাকা লাল বর্ণের একটি পাতার উপর। সে সেই পাতাটি সাথে করে নিয়ে আসে, যেটির মাঝে তার বিশেষ হাতিয়ার গেঁথে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় শান্তনু ও মহব্বত একটি রুমের মধ্যে বসে কথা বলছিল। মহব্বত তখন শান্তনুকে জানায় তার শরীরটা বেশ খারাপ লাগছে। তখন হঠাৎই মহব্বত তার শক্তি দিয়ে শান্তনুকে অজ্ঞান করে ফেলে। শান্তনু তো তখন অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে যায়। অপর দৃশ্যে কৃষ্ণা সেই লাল বর্ণের পাতাটি তার সাথে করেই নিয়ে এসেছিল এবং ভার্জিন ট্রির পাতার সঙ্গে মেলানোর চেষ্টা করছিল, কিন্তু সেই গাছের পাতার সঙ্গে সেই লাল বর্ণের পাতার কোনো মিল নেই। তাই কৃষ্ণা তার ছোট ভাইয়ের সাথে আসল ভার্জিন ট্রি খোঁজার চেষ্টা করে আর তা পেয়েও যায়। বহু বছর আগে এই স্থানটি জ্বলে পুড়ে গিয়েছিল। যাদের ইচ্ছা অপূর্ণ রয়ে গিয়েছিল তারা আত্মায় পরিণত হয়ে গেছে।
আর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো মূল্যে আত্মারা যাচ্ছে তাদের অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করতে। কৃষ্ণা তখন তার ছোট ভাইকে সেখানকার সিসিটিভি ফুটেজ আনতে বলে। তার ছোট ভাইও তখন ফুটেজ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কৃষ্ণা তখন ভার্জিন ট্রির নিচে একটা চিরকুট লক্ষ্য করে। আমরা জানি এই চিরকুটটি শান্তনুর চিরকুট। অন্যদিকে তো শান্তনুর এই মাত্র জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই সে তার সামনে বেশ কিছু মোমবাতি আর ফুল দিয়ে ঘরটি সাজানো দেখে। দরজা খুলেই মহাব্বত এসে শান্তনুকে 5 মিনিট পর ছাদে দেখা করতে বলে আর বলে সে সেখানেই অপেক্ষা করছে। অন্যদিকে কৃষ্ণার ছোট ভাই ফুটেজ নিয়ে আসে। সে ওই ফুটেজে লক্ষ্য করে যে শান্তনু সেদিন রাতে ভার্জিন ট্রির এরিয়ায় চলে গিয়েছিল। অর্থাৎ গল্পের শুরুতে শান্তনু নেশাগ্রস্ত অবস্থায় যে গাছটির সামনে মাথা নত করেছিল সেটিই ছিল আসল ভার্জিন ট্রি। কিন্তু সেটা পুড়ে যাওয়াতে এই কলেজে এখন অন্য একটি গাছকেই ভার্জিন ট্রি হিসেবে পুজো করা হয়। তো অপরদিকে শান্তনু ও মহাব্বত একসাথে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকা ফাটানো দেখছিল। অনেক বেশি এনজয় করছিল তারা এখানে। তো এরপরই মহাব্বত একটা রিমোটের সাহায্যে চারপাশে আলো জ্বালিয়ে দেয়। সামনে সুন্দর করে সাজানো একটা বেডও রয়েছে। এটা দেখেই তো শান্তনু অনেক অবাক হয়ে যায়। দুজনেই সেই বেডে বসে পড়ে। শান্তনু ও মহাব্বত দুজনে খুব কাছাকাছি আসতে শুরু করে। এমন সময় মহাব্বত শান্তনুকে প্রপোজ করে বসে। শান্তনু তো এতে কিছুটা ঘাবড়েই যায় আর বলতে থাকে, আসলে আমিও আর তোমার কাছে কিচ্ছু লুকাতে চাই না। রিসেন্টলি আমি ধোঁকা খেয়েছি, তাই এসব সম্পর্ক নিয়ে ভয় জড়িয়ে গেছে আমার মনে। মহাব্বত এসব শুনে বলে, আমিও এরকম ধোঁকা খেয়েছি। ছেলেরা আসলে ভালোবাসা বলতে শুধু মেয়েদের শরীর বোঝে, আর কিচ্ছু না। শান্তনু তখন বলে, ভালোবাসা দুটো আত্মার মিলন। এই কথা শুনেই মহাব্বত তাকে জিজ্ঞেস করে, আত্মার সম্পর্কে কি জানো তুমি? শান্তনু বলে, দেখো, শরীর আজকে আছে কালকে নেই, তাই ভালোবাসা আত্মার সঙ্গে হওয়া দরকার। মহাব্বত বলে, তুমি বলো না, বিশেষ অনেক বড় একটা জিনিস। আমিও আজ তোমার কাছে কিচ্ছু লুকাবো না। ভালোবাসা বলতে তো দুটো আত্মার মিলন। সত্যিকারের ভালোবাসায় মিথ্যা কথা চলে না। তাই আমি বলে দিচ্ছি যে আমি একটা আত্মা, অর্থাৎ আমি জীবিত নই, মৃত। শান্তনু তো এসব শুনে ভাবছিল মহাব্বত হয়তো দুষ্টমি করছে, তাই সেও মহাব্বতের সাথে দুষ্টমি করতে থাকে। কিন্তু এক পর্যায়ে মহাব্বত তার আসল রূপ শান্তনুকে দেখায়। যে রূপ দেখেই তো শান্তনু ভয়ে চিৎকার করতে থাকে আর 10 হাত দূরে ছিটকে চলে যায়। সে তো ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। আর এই সব কিছু দূর থেকে কৃষ্ণাও শুনতে পায়। সে তখন তার ছোট ভাইকে তার বন্দুকটি আনতে বলে। তার ছোট ভাইও তখন বন্দুক আনতে ছুটে যায়। কৃষ্ণা এরপর দেয়াল বেয়ে ছাদে উঠে পড়ে। তার পরক্ষণেই মহাব্বত গায়েব হয়ে যায়। অপরদিকে শান্তনু ভূত ভূত বলে চিৎকার করতে করতে নিচে নামছিল। তখনই পেছন থেকে মহাব্বত চলে আসে। কৃষ্ণা এদিকে ছাদ থেকে ভেতরে প্রবেশ করতেই যাবে, তখনই দরজাটি শিকড় দ্বারা পেঁচিয়ে যায়। আর কৃষ্ণের হাতে থাকা সেই বিশেষ ছুরিটি দিয়ে দরজায় পেঁচানো শিকড়গুলো সে কাটার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে শান্তনুকে হিপনোটাইজ করা হয়ে গেছে মহাব্বতের। সে তার শক্তি দ্বারা শান্তনুকে হাওয়ায় ভাসিয়ে রাখে। এই দৃশ্য দেখে তো কৃষ্ণা শান্তনুর বুকে সেই বিশেষ বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে মারে। সাথে সাথেই শান্তনু এই মায়ার জাল থেকে বেরিয়ে আসে আর মাটিতে পড়ে আবারও অজ্ঞান হয়ে যায়। কৃষ্ণা তখন দ্রুত তাকে নিয়ে বেরিয়ে আসে। এদিকে কলেজের আবহাওয়া দেখেও খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। শান্তনুকে তখন সাহেল কল দেয়। ততক্ষণে শান্তনুর হুঁশ ফিরে এসেছে। পরিবেশ দেখে তো শান্তনু বেশ ভয় পায়। আর কৃষ্ণাকে দেখে শান্তনু বলে, আপনি কে? কৃষ্ণা জানায়, আমি তোমার শেষ সাহায্যকারী। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো সেফ জায়গায় রেখে আসবো। আর তোমার বন্ধুদের বলে দাও তারা যেন হোস্টেলে না যায়। শান্তনু তখন সাহেলের কল রিসিভ করে বলে, হোস্টেলে যাস না, কারণ মহাব্বত আসলে একটা ভূত। তখনই নাসির বলে, হ্যাঁ, মহাব্বতের ভূত একবার মাথায় উঠলে সেই ভূত আর মাথা থেকে নামে না। সাহেল বলে, কি রে, মহাব্বতের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করছিস তাই না? শান্তনু তো বারবার বলে, আরে মহাব্বত আসলেই একটা ভূত, কিন্তু নেট দুর্বল থাকার কারণে তারা এসব কথা শুনতেই পায় না। আসলে ততক্ষণে তো সেখানে মহাব্বত চলে এসেছিল। সে শান্তনুর 2 বন্ধুর সেই রুমে প্রবেশ করে। ঘর এরকম সাজানো দেখে ভেবে নেয় শান্তনু বুঝি এতক্ষণ এখানে রোমান্টিক টাইম স্পেন্ড করেছে। ঠিক তখনই তাদের পেছনের দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মোমবাতিগুলোও নিভে যায় আর তাদের সামনে মহাব্বত চলে আসে। তো এখন থেকে আমরা তাকে মহাব্বত নয়, ভূতনি বলেই ডাকবো। যাক, নাসির আর সাহেল তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা যখন সেখান থেকে পালাচ্ছিল হঠাৎই তাদের পা ওই স্থানে আটকে যায়। ভূতনি তখন দুজনকে একত্রে হাওয়ায় ভাসিয়ে রাখে। 2 বন্ধু তো প্রচন্ড ভয়ে চিৎকার করছিল। আর তখনই কিছু শিকড় সাহেলের মুখ পেঁচিয়ে রাখে। সাহেল চিৎকার করতে চাইলেও চিৎকার করতে পারছিল না।
অন্যদিকে রাস্তায় কৃষ্ণা শান্তনুকে বলে যে মডার্ন তান্ত্রিকের কাছে তোমায় নিয়ে যাচ্ছি, তুমি ভূতের ব্যাপারে যা যা জানো তাকে সব জানাবে। শান্তনু বলে আরে ও ভূত নয়, ও ভূতনি। কৃষ্ণা বলে ভার্জিন ট্রি পার করে তুমি অন্য পাশে কি করে চলে গেলে? এমনি গার্লফ্রেন্ড পটাতে পারো না, তাই বলে ভূতকে পটাবে তুমি? তখনই হুট করে কৃষ্ণার সামনে সেই ভূতনি চলে আসে আর কৃষ্ণাকে হিপনোটাইজ করে ফেলে, যার জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণের গাড়িতে থাকা শঙ্খ বেজে ওঠে আর তার হুঁশ ফিরে আসে। সে তখন বিভিন্ন অস্ত্র দিয়ে ভূতনিকে মেরে ফেলার চেষ্টা করে, তবে এসব অস্ত্রে ভূতনির শরীরে কোনো রিয়াকশনই হয় না, বরং তার অস্ত্রগুলো নিমিষে ধুলোর সাথে মিশে যায়। এক পর্যায়ে ভূতনি শান্তনুকে বাইরে নিয়ে আসে। এদিকে সাহেল ও নাসির নিজেদের ব্যাগপত্র গুছিয়ে হোস্টেল থেকে চলে যাচ্ছে। এর মধ্যেই তারা তার বন্ধুকে হাওয়ায় ভেসে আসতে দেখে, কিন্তু শান্তনুকে যে ভূতনি হাওয়ায় তুলে নিয়ে আসছে এটা তারা দেখতে পাচ্ছিল না। ভূতনি তখন শান্তনুকে হাওয়ায় ভাসিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে। এগুলো দেখে তো সাহেল আর নাসির ভেবেই নেয় যে ভূত আর কেউ নয়, তাদেরই বন্ধু শান্তনু। তাই তারা ভয়ে ওখান থেকে দুজনই দৌড়ে পালিয়ে চলে আসে। এরপরই শান্তনুর জ্ঞান ফিরে আসলে সে তার বন্ধুদের পিছু করতে থাকে। নাসির বলে তুই কার থেকে পালাচ্ছিস? তুই তো নিজেই একটা ভূত। শান্তনু বলে আরে ওর থেকে পালাচ্ছি। এটা বলে তিনজন আবারও পালাতে শুরু করে, কিন্তু সব স্থানেই ভূতনি এসে হাজির হয়। তারা তো বুঝে গিয়েছিল এই ভূতনির হাত থেকে রক্ষা পাওয়া এত সোজা নয়। ভূতনি তখন শান্তনুর কাছে এসে বলে শান্তনু, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। এখন অনেক হয়েছে, চলো আমরা একটু ডান্স করি। নাসির বেচারাও কি করবে, লাস্টে কোনো উপায় না পেয়ে বিন বাজানো শুরু করে। ভূতনি তখন রেগে মেগে নাসিরের কাছে গিয়ে বলে আমি নাগিন নই, ভূতনি। সে রেগে মেগে শান্তনুকে বলতে থাকে প্রথমে তো তুমিই আমাকে ভালোবাসার চিঠি দিয়েছ, তাই তো ভালোবাসতেই এসেছি আমি। যেহেতু আমি তোমাকেই ভালোবেসেছি তাহলে তো তোমাকে সব সত্যি কথা বলতেই হতো, আর এখন এই সব শুনে তুমি পালিয়ে যাচ্ছ। শান্তনুর তখন মনে পড়ে নেশাগ্রস্ত অবস্থায় বাতাসে প্রেমিকার ছবি উড়িয়ে ফেলেছিল সে, আর সেই ছবির পিছু করতে করতেই শান্তনু ক্যাম্পাসের অন্য দিকে চলে যায়। আর তখনই ভার্জিন ট্রির কাছে তার ভালোবাসা চেয়ে চিৎকার করে কান্না করছিল সে। তাই তো ভূতনি মহাব্বত হয়ে তার কাছে ফিরে আসে। যদিও ভূতনিকে মহব্বত না করলে ভূতনি রেগে যায় আর চিৎকার করে বলে সত্যিকারের ভালোবাসা চেয়েছিলে, সেটাই তো লিখে দিয়েছিলে চিরকুটে, আর এখন যখন সত্যিকারের ভালোবাসা হিসেবে আমি চলে আসলাম এরপর তুমি আবারও কান্না করতে লাগলে। শান্তনু তখন বলে আমি সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ভার্জিন ট্রির কাছে উইশ করতে গিয়েছিলাম। মহব্বত তখন রেগে গিয়ে বলে ভার্জিন ট্রি আজ পর্যন্ত কোনো মানুষকে সাহায্য করেনি। নাসির তখন বলতে থাকে জি জি ভূত ভাবি, আমরা ওই গাছ কেটে ফেলবো দরকার হলে। সাহেল বলে আমরা গাছ কেন কাটবো, আমার বন্ধু বিপদে ছিল তাই আপনি বাঁচিয়েছেন, আর এখন আমার বন্ধুর জীবনে অধিকার ফলাতে এসেছেন। ভালোবাসার তো কোনো লক্ষণ নেই আপনার মধ্যে। এভাবে দুই বন্ধু ভূতনিকে বেশ উল্টো পাল্টা কথা বলতে থাকে। ভূতনি তো তখন রেগে গিয়ে দুজনকে সজোরে থাপ্পড় মেরে দেয় আর একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তারা আবার সেখান থেকে ফিরেও আসে। সাহেল আর নাসির তখন ভয়ে ভয়ে বলতে থাকে আমরা আপনাকে ভাবি বলে মেনে নিয়েছি, দয়া করে আমাদের মাফ করে দিন। ভূতনি তখন বলে তোদের সঙ্গে 5 মিনিট নরম হয়ে কথা বলেছি, এজন্য তোরা ভুলে গিয়েছিস আমি কে। আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলিস না, শেষবারের মতো বলে দিচ্ছি, এখান থেকে কেউ পালানোর চেষ্টা করবি না। ভূতনি তখন সকলকে উদ্দেশ্য করে বলে শান্তনু আমার আর আমারই থাকবে। শান্তনু তো তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে কালকে আমার ভাইভা এক্সাম আছে। পাশ থেকে সাহেল বলে কাল 3টায় দেখা হবে। ভূতনি তখন বলে না 3টায় সম্ভব না, 8টায় দেখা করব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কৃষ্ণা ওই কলেজের মৃতদের কিভাবে মৃত্যু হয়েছিল সেই ঘটনার ডিটেলস শুনতে থাকে। সকলের একই কথা, 14ই ফেব্রুয়ারির আশেপাশেই ওইসব ছেলেদের একটা মেয়ের সাথে সাক্ষাৎ করা হয়। তারা তো ভয়ে আঁতকে ওঠে। তারা সকলকেই বলতো যে তাকে কেউ মেরে ফেলবে, তবে সেই ছেলেগুলো যে কার কথা বলতো তাকে তো কেউ দেখতে পেত না। তো এভাবেই একদিন হুট করে ছাদ থেকে লাফ দিয়ে ছেলেগুলো মারা যায়। সবার সাথে প্রায় একই ঘটনা ঘটে আর সবকিছু হোলির দিনই ঘটে। আর এবার হোলি শুরু হতে তো আর মাত্র 7 দিন বাকি। এই কয়দিনের মধ্যে কিছু একটা না করতে পারলে শান্তনুরও প্রাণ চলে যাবে। এই সবকিছুই কৃষ্ণা ভাবতে থাকে। কৃষ্ণার মাথায় তখন আরো কিছু একটা ঘোরে। এদিকে সকালবেলা 3 বন্ধু একটা হোটেলে নাস্তার অর্ডার করে। দেখা যায় আজকে দোকানদার তো কৃষ্ণা। কৃষ্ণাকে দেখেই তো তারা চিৎকার করে ওঠে। কৃষ্ণা তখন বলে চুপচাপ নর্মাল ভাবে অন্য মানুষের মতো আচরণ করো। কৃষ্ণার পর শান্তনুকে জিজ্ঞেস করে তুমি যাকে দেখতে পাও সে কে? শান্তনু জানায় ও মহাব্বত। কৃষ্ণা তখন জিজ্ঞেস করে কার মহাব্বত? শান্তনু বলে আরে ওর নামই মহাব্বত।
কৃষ্ণার পর তাকে কাছে ডেকে ফিসফিসিয়ে বলে, আমাদেরও দেখছে না তো? তিন বন্ধু তো তখন প্রচুর ভয় পেয়ে পেছনের দিকে তাকায়, আর পেছন থেকে সামনের দিকে তাকাতেই দেখে সামনে তো কৃষ্ণা নেই। চোখের পলকেই কৃষ্ণা বাইরে রাখা একটা টেবিলে এসে বসে পড়ে, আর তাদের বলে, অবাক হচ্ছ? আরে ও যদি যে কোনো জায়গায় যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তো আচ্ছা, ও এখন কোথায়? শান্তনু তখন নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলে, কালকে ওর কথায় বুঝতে পেরেছি 3টা থেকে 8টার মধ্যেও এখানে আসবে না। কৃষ্ণা বলে, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে 3টা থেকে 8টা পর্যন্ত সে কোথায় যায়। সাহেল তখন উঠে বলে, হয়তো জিম করতে যায়, কারণ ওর বডি তো একেবারে নায়িকাদের মতো, পাক্কা একটা আইটেম। এই কথা শুনেই তো কৃষ্ণা তাকে বকা দেয় যে সে যেন এভাবে কথা না বলে। এরপরই শান্তনু অনন্যার কল পেয়ে তার কাছে ছুটে যায়। সে তো অনন্যার চোখে মুখে ভয় দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই ঠিক আছিস তো? এটা বলা মাত্রই অনন্যা কান্না করে শান্তনুকে জড়িয়ে ধরে। সেও তখন অনন্যাকে বলে, আজকের পর আমাদের আর কথা হবে না। এটা বলেই শান্তনু সেখান থেকে চলে যায়। আসলে শান্তনু এই কাজটা কৃষ্ণার কথায় করেছে, কারণ অনন্যার সাথে বেশি মেলামেশাটা মহাব্বাত পছন্দ করছিল না, তাই প্রায় সময়ই অনন্যার উপর অ্যাটাক করে বসছিল। তাই শান্তনু ইচ্ছে করেই অনন্যার থেকে দূরে থাকতে চায়, যাতে করে তার কোনো সমস্যা না হয়। কিন্তু শান্তনু এসব বলে সেখান থেকে চলে গেলে অনন্যা তো খুব কান্না করে, কারণ সে যে শান্তনুকে ভালোবাসে। তো এরপরই রাতের বেলা আমরা শান্তনুকে তার রুমে শুয়ে থাকতে দেখি, কিন্তু বাহিরে গান বাজনার শব্দে সে ঘুমাতেই পারছিল না। সে তখন বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ে, আর তখনই সে নাসির আর সাহেলের সাথে ভূতনিকেও দেখতে পায়। ভূতনি তো শান্তনুকে দেখে রেগে বলতে থাকে, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এবার তো ঘটে এই গল্পের একটা হাস্যকর ঘটনা। নাসির আর সাহেল তো তাদের নতুন ভাবি অর্থাৎ ভূতনিকে ঘরে স্বাগত জানায়। আমরা জানি হিন্দু ধর্মের মানুষেরা নতুন বউকে ঘরে স্বাগত জানানোর জন্য একটা ছোট পাত্রে কিছুটা চাল ঢেলে রাখে। নতুন বউ যখন ঘরে প্রবেশ করবে, পাত্রটি তখন পা দিয়ে ঠেলে পাত্রের সমস্ত চাল নিচে ফেলতে হবে। এরপর একটা থালায় দুধ আর আলতাও সাজিয়ে রাখা হয়, যার মধ্যে পা দিয়ে নতুন বউ ঘরে তার প্রথম পা ফেলবে। তো এখন নাসির আর সাহিলও তো তাদের ভূতনি ভাবির জন্য এসবের আয়োজন করে। তো যখনই ভূতনিকে চালের পাত্রটি পা দিয়ে ফেলতে বলা হয়, ভূতনি তো চালের পাত্রে এক লাথি মেরে পাত্রটি জানালা দিয়েই বাইরে ফেলে দেয়। এরপর দুধ আর আলতার থালাটি দিয়ে সেখানে পা রেখে ঘরে প্রবেশ করতে বললে ভূতনি তো থালাটিতে পা রেখে ঘরের দেয়াল বেয়ে ভেতরে প্রবেশ করে। এদিকে নাসির আর সাহেল তো ভূতনিকে ইমপ্রেস করার জন্যই এইসব করছিল। ভূতনিও তো বেশ ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু ভূতনিকে তো তারা দুজনের কেউই দেখতে পায় না, শুধুমাত্র শান্তনু বাদে। শান্তনু তখন নাসির আর সাহিলকে বলতে থাকে, এত ভয় পাচ্ছিস কেন? তখন ভূতনি শান্তনুকে বলে, ওরা তো এখন পর্যন্ত আমাকে ঠিকমতো দেখেনি, তাই হয়তো ভয় পাচ্ছে। এরপরই ভূতনি তার সুন্দর রূপে ফিরে আসে। তার এই সৌন্দর্য দেখে তো নাসির আর সাহেল তাকিয়েই থাকে। ভূতনি তখন তাদের কাছে কাল রাতের ঘটনার জন্য মাফ চায়, আর বলে কাল একটু বেশি রাগ উঠে গিয়েছিল। এরপরই সে নাসির আর সাহেলের খুব প্রশংসা করতে থাকে। কথা বলার এক পর্যায়ে ভূতনি শান্তনুকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বলে। শান্তনু হ্যাঁ বললে ভূতনি তাকে কোলে তুলে নেয় আর একেবারে মেঘের মধ্যে চলে যায়। সে এরপর শান্তনুকে জিজ্ঞেস করে যে তার শখ কি। এর প্রত্যুত্তরে শান্তনু বলে, বেঁচে থাকা। একটু পর আমরা দেখি কৃষ্ণা, শান্তনু, নাসির আর সাহেল মোবাইলে গ্রুপ চ্যাট করছে, আর এটা পাশ থেকে ভূতনিও দেখে আর জিজ্ঞেস করে এটা কি। তখন শান্তনু জানায় এটা পড়াশোনার জন্য গ্রুপ। সে এরপর ভূতনিকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে, সে কি এই কলেজেই পড়তো, আর ভার্জিন ট্রি নিয়ে তার কি সমস্যা, এতগুলো পাওয়ার তার কাছে কিভাবে আসলো। এই সবকিছুর উত্তরে ভূতনি বলে, কাউকে মন থেকে চাইলে তখন পাওয়ার আপনা আপনি চলে আসে, আর বাকি প্রশ্নের উত্তর সে জানে না। এরপর আমরা অনন্যাকেও দেখতে পাই, সে কোথাও একটা যাচ্ছিল। তখন নাসির আর সাহিল অনন্যাকে ডাক দেয় আর কৃষ্ণার কাছে নিয়ে যায়। এরপরই কৃষ্ণা তাকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে শান্তনুকে দেখায় যে সে একা একা বসে কার সাথে যেন কথা বলছে। অনন্যা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। পরদিন সকালেই আমরা দেখতে পাই অনন্যা কৃষ্ণার সাথে বসে আছে। কৃষ্ণা তখন অনন্যাকে সবকিছু খুলে বলে। এই সব শুনে অনন্যা শান্তনুর উপর একটু রেগেই যায় আর বলে যে সে তো তাকে একটু জানাতেও পারত। এরপরই সে শান্তনুকে বলে যে সে তাকে সাহায্য করবে, যেটা শুনে কৃষ্ণা বলে, আমি জানি তুমি শান্তনুকে ভালোবাসো, কিন্তু কিছুদিনের জন্য শান্তনুর থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। শান্তনু তো পেছন থেকে সবটা শুনছিল। এসব শুনে সে বুঝে যায় যে অনন্যা তাকে ভালোবাসে। এরপর সে অনন্যাকে বকা দেয় যে তাকে সে আগে কেন বলেনি এই কথা। অনন্যা তখন বলে সে কত আগের থেকে তাকে ভালোবাসে, কিন্তু শান্তনুর তো তার চোখেই পড়েনি। এরপরই শান্তনু বলে যে অনন্যা যেদিন থেকে কলেজে জয়েন করেছিল ওদিন থেকেই সে অনন্যাকে ভালোবেসে ফেলেছিল।
কিন্তু অনন্যা তো তাকে বন্ধু বলেছিল, তাই সে তাকে প্রপোজ করতে পারেনি। এই সবকিছু শুনে তো তারা দুজন বেশ খুশি হয়, কারণ তারা দুজনই দুজনকে পছন্দ করত। আর এরপর থেকেই দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়। আর ভূতনি যে সময় না থাকতো তারা সেই সময়ই দেখা করত, কারণ ভূতনি যদি জানতে পারে যে শান্তনু অনন্যাকে ভালোবাসে, তাহলে কেউ জানে না ভূতনি অনন্যার সাথে কি করবে। যাক, এরপর একদিন কৃষ্ণা শান্তনুকে ভূতনির একটা ছবি আঁকতে বলে। শান্তনু সেই ছবিটিও আঁকে, কিন্তু ছবিটি আঁকার পর দিন যখন কৃষ্ণাকে ছবিটি দিতে যায়, তখন তারা কৃষ্ণাকে খুঁজেই পায় না। তারা তো ভেবে নিয়েছিল কৃষ্ণা হয়তো পালিয়ে গেছে। এরপরই আমরা দেখি কলেজের সব শিক্ষার্থীরা হোলি খেলার জন্য রং তৈরি করছে। সেখানে নাসির, সাহেল, শান্তনু আর অনন্যাও ছিল। সব শিক্ষার্থীরা রং তৈরি করে রং দিয়ে খেলছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে ভূতনি চলে আসে। আর শান্তনু যখনই ভূতনিকে দেখে তখনই তাকে সেখানে ডাকতে লাগে। আর যখন ভূতনি শান্তনুর কাছে যাচ্ছিল, তখনই কিছু রং তার শরীরে এসে পড়ে। ঠিক সেই সময়ই সে তার নিজের অতীতের কিছু কথা মনে করতে থাকে। আর এখানেই খোলে ভূতনির অতীতের কিছু কাহিনী। একসময় সেই কলেজেই পড়তো, আর তার আসল নাম ছিল কারিশমা। কারিশমা ওই কলেজের রাঘব নামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। কারিশমা তো ভাবে রাঘব তাকে সত্যিকারের ভালোবাসে, যে কারণে সে রাঘবের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়। কিন্তু রাঘব তো তার ভিডিও বানিয়ে রেখেছিল। পরের দিন যখন কারিশমা কলেজে যায়, তখন সব শিক্ষার্থীরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, যা দেখে কারিশমা খুবই ভেঙে পড়ে। আর তখন কারিশমা জেনে যায় যে রাঘব তার ভিডিও ভাইরাল করে দিয়েছে। এটা দেখেই তো কারিশমার মন ভেঙে যায়। সে এখানে সেখানে ছুটতে লাগে। ভূতনির এই সবকিছু মনে পড়ার পর সে তো অনেক বেশি রেগে যায়। সে সবার উপর রাগ করতে থাকে, আর রাগের বশে এক পর্যায়ে কলেজের সব শিক্ষার্থীদের অসুস্থ করে দেয়। এটা দেখে শান্তনুরও রাগ হয়, কিন্তু তারপরও সে কোনো রকমে তাকে শান্ত করে। এরপর সব শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কৃষ্ণা শান্তনুর আঁকা সেই ভূতনির ছবিটি দেখে, আর এই মেয়েটা কলেজের কিনা তা জানার জন্য কলেজের স্টাফের কাছে যায়। সেই ছবিটি দেখে সকলের মনে পড়ে যায় যে এই মেয়ের নাম তো কারিশমা। কারিশমা 2003 সালে এই কলেজে পড়তো, কিন্তু একদিন তার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর কারিশমা গায়েব হয়ে যায়। সে যে কোথায় ছিল সেটা কেউই জানতো না। এই সব কিছু শুনে কৃষ্ণা বলে, আমাদের এটাই আগে জানতে হবে যে কারিশমার সাথে আসলে কি হয়েছিল, আর তার মৃত্যুই বা কিভাবে হয়েছিল। এরপরে আমরা কারিশমাকে সেই ভার্জিন ট্রির কাছে দেখতে পাই। সেখানে শান্তনুও গিয়েছিল, আর সে কারিশমাকে জিজ্ঞেস করছিল, তুমি আমার বন্ধুদের সাথে এমন কেন করলে? তোমার যদি আমাকে মারতে হয় তাহলে মারো, আমার বন্ধুদের কেন মারছো? আমরা তখন দেখি সেখানে কৃষ্ণাও পৌঁছে গেছে, আর আড়াল থেকে তাদের দেখছে। এক পর্যায়ে কারিশমা শান্তনুকে দূরে ছুঁড়ে মারে। শান্তনু তখন দেখতে পায় কৃষ্ণা পেছনেই দাঁড়িয়ে আছে, আর তাকে হাতের ইশারা দিয়ে সে তখন শান্ত হতে বলে। আমরা এরপর কলেজের দৃশ্য দেখতে পাই, যেখানে একটু আগেই কৃষ্ণা গিয়েছিল। আর সেখানে এসে কারিশমার সম্পর্কে বেশ কিছু তথ্য পায়। একজন শিক্ষিকা কারিশমার ছবি হাতে নিয়ে তার অতীত সম্পর্কে কিছু তথ্য দেয়, যে 2003 সালে হোলির দিন রাঘব কারিশমাকে ধোঁকা দিয়েছিল। এরপরই সে দুজনের আপত্তিকর ভিডিও লিক করে দেয়। আর যখন কারিশমা জানতে পারে যে রাঘব তার ভিডিও ভাইরাল করে দিয়েছে, তখন তো কারিশমা রাঘবের উপর প্রচন্ড রেগে যায়, আর তাকে সজোর একটা থাপ্পড় মারে। তার সাথে অনেক কথাও শোনায়। সেখানে রাঘবের বন্ধুরাও উপস্থিত ছিল। সেদিন সেখান থেকে চলে যাওয়ার পর আর কোনোদিন নাকি কারিশমার কোনো খবর পাওয়া যায়নি। এবার আমরা কৃষ্ণা আর সকলকে দেখতে পাই, তারা আত্মা তাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে শান্তনু আর অনন্যাকে একসাথে দেখা যায়। অনন্যা শান্তনুকে জিজ্ঞেস করে যে তুই ওকে সত্যিকারের ভালোবাসতি, তাই না? শান্তনু বলে, আমি না সঠিক জানি না। তখনই অনন্যা বলে, সত্যিকারের ভালোবাসায় মিথ্যার কোনো জায়গা হয় না। শান্তনুও বলতে থাকে, ঠিক বলেছিস। এটা বলেই সে অনন্যার গালে হাত দেয়। ঠিক তখনই অনন্যার কিছু একটা হয়ে যায়। তার চেহারা ধীরে ধীরে কারিশমা অর্থাৎ ভূতনির রূপ নেয়। আমরা দেখতে পাই অনন্যার মধ্যে কারিশমার আত্মা প্রবেশ করেছে এবং তাকে পুরোপুরি বশে নিয়ে নিয়েছে। সেই সময় কৃষ্ণা চলে আসে সেই ভূতনির সাথে লড়াই করতে। এই ভূতনি অর্থাৎ কারিশমার আত্মা খুবই শক্তিশালী ছিল, যার সাথে কৃষ্ণা পেরে উঠছিল না। কারিশমার আত্মা তো তখন অনন্যাকে সেই ভার্জিন ট্রির শিকড়ের সাথেই আটকে রাখে, আর তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। ভার্জিন ট্রির শিকড় দিয়ে কারিশমার আত্মা কৃষ্ণার হাত পাও বেঁধে ফেলে। এরপর সে সেখানে উপস্থিত থাকা সকল শিক্ষার্থীদের আঘাত করতে থাকে। কৃষ্ণা তখন মনে সাহস নিয়ে কোনো মতে শিকড়গুলো থেকে নিজেকে মুক্ত করে নেয়। এরপরই তার হাতে থাকা বিশেষ হাতিয়ার দিয়ে যখনই সে কারিশমার আত্মার গলা বরাবর ছুঁড়ে দেয়,
তখনই কারিশমার আত্মা তার শক্তি দিয়ে হাতিয়ার দুটোকে আটকে দেয়, আর উল্টো সে হাতিয়ারগুলো কৃষ্ণার বুকেই ঢুকিয়ে দেয়। আশেপাশে থাকা বড় বড় পাথর কৃষ্ণার উপর ছুঁড়ে মারে। কৃষ্ণা তখন সেই পাথরের নিচে চাপা পড়ে যায়। এই সবকিছু সহ্য করতে না পেরে শান্তনু কারিশমাকে বলে যে তাকে এখান থেকে নিয়ে যেতে আর সবাইকে ছেড়ে দিতে। এরপরই কারিশমার আত্মা মুচকি হেসে দিয়ে শান্তনুকে পজেস করে নেয়। কৃষ্ণা তখন পাথরের নিচে চাপা অবস্থায় সব দেখছিল। এসব দেখে তো সে আবারও উঠে দাঁড়ায়, আর তাকে উঠতে দেখে কারিশমার আত্মা জোরে চিৎকার করে ওঠে। আর তখনই কৃষ্ণা তার হাতে থাকা রিমোটটা প্রেস করে। সেই সময়ই চারপাশ থেকে প্রচুর রং বের হয়, আর এসবেই যেন সেই কারিশমার আত্মার কিছু একটা হয়ে যায়। এরপরই তার ধীরে ধীরে সব ঘটনা মনে পড়ে যে তার সাথে সেদিন ঠিক কি হয়েছিল। সেদিন আসলে কারিশমা নিজে থেকে গায়েব হয়ে যায়নি, তাকে গায়েব করে ফেলা হয়েছিল। সেদিন যে কারিশমা রাঘবকে তার বন্ধুদের সামনেই থাপ্পড় মেরেছিল, এতে রাঘবের ইগো হার্ট হয়ে যায়। তাই সে কারিশমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে, যে কারণে সে দূরে ছিটকে গিয়ে পড়ে আর মাথায় আঘাত লেগে সেখানেই বেহুশ হয়ে যায়। রাঘব তো ভেবেছিল কারিশমা হয়তো মারা গেছে, তাই সে কারিশমাকে একটি দড়ির সাহায্যে সেই ভার্জিন ট্রির সাথে ঝুলিয়ে দেয়। তখন পর্যন্ত কারিশমা বেঁচে ছিল আর চিৎকার করছিল, কিন্তু রাঘব তাকে পুরোপুরি মেরে ফেলে আর সেই গাছে আগুন জ্বালিয়ে দেয়। তাই তারপর থেকে কারিশমাকে আর কেউ খুঁজে পায়নি। সবাই তো ভেবেছিল সেখানে হয়তো এমনিতেই আগুন ধরে গেছে। এবার দৃশ্য বর্তমানে চলে আসে। কারিশমার আত্মা কৃষ্ণাকে হাওয়ায় তুলে নেয়। এরপর সে কৃষ্ণার বুকের উপর পা রাখে। এখানে একটা বড় টুইস্ট রিভিল হয়। আসলে কারিশমা আর কৃষ্ণা একই সাথে পড়তো। কৃষ্ণা তখন কারিশমাকে ভালোবাসতো, কিন্তু কারিশমা তো এটা জানতো না। সে তো রাঘবকে ভালোবাসতো, কিন্তু তারপরও কৃষ্ণা তাকে ভুলতে পারেনি। সে কারিশমাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, তাই সে এখন পর্যন্ত বিয়েও করেনি। এই সবকিছু জানতে পেরে কারিশমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে কৃষ্ণা কারিশমার আত্মার হাত ধরে। তখন সে কৃষ্ণাকে জানায়, আমি ওদের মারিনি, ভালোবাসার ভয় ওদের মেরেছে। কারিশমার আত্মা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ভালোবাসা পূর্ণ হয়নি। তখনই কৃষ্ণা বলে, তোমার ভালোবাসা পূর্ণ হবে। এরপর দুজনে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কৃষ্ণা তখন কারিশমাকে বলে যে তোমার আবার জীবন্ত তো হতে হবে সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য, এজন্যই তোমাকে মুক্তি পেতে হবে। এই বলেই কৃষ্ণা একটা ত্রিশূল তার পেটে ঢুকিয়ে দেয়। কারিশমাও তখন কৃষ্ণাকে জড়িয়ে ধরে মুচকি হেসে দেয়, আর এভাবে তার আত্মাও মুক্তি পেয়ে যায়। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো আজকের এই ভূতনির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সব ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।